আপনার থেকে বর্তমান যুগের মেয়েদের শেখা উচিত। আপনি আসলে রিয়েল একটা হিরো। আমি কিন্তু শতভাগ অনেস্টলি কাজ করেছি, যে কারণে আমি কিন্তু পয়সা ওরকম বানাতে পারিনি। বর্তমান যুগের মেয়েদের তাদেরকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার থাকলে বলেন। কত মানুষ যে উপকৃত হয়েছে, যারা অন্যের বাড়ি কাজ করতো, অন্যের বাড়ি কামলা খাটতো, তারা এখন বাড়িতে বিল্ডিং দিছে, বাজারে ঘর করছে, বাজারে ব্যবসা, মানে এখন তারা লক্ষ লক্ষ টাকার মালিক। আপনার কারণে আমার এলাকার মানে চিত্রই অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনার এলাকায় তো আপনি অনেক ফেমাস তাইলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালোবাসে সবাই, খুব ভালোবাসে, কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। মানে আমি আর আমার কাছে ভালো লাগা হলো যে আমার জীবনের এতগুলো সময় আমি মানুষের জন্য দিয়ে দিয়েছি। আমি কিন্তু চাকরি করলাম না। আমি যখন লেখাপড়া শিখেছি তখন কিন্তু এই সরকারি চাকরির এত কম্পিটিশন ছিল না। আমি সরকারি চাকরি করতে পারতাম এবং আমি অফিসার র্যাঙ্কেই স্টার্টিং করতে পারতাম, কিন্তু আমি তা না করে এই সব অফিসারদের সাথে চলা বসা হতো। হ্যাঁ, সেটা প্রতিষ্ঠান করার সুবাদে। আর এই অর্গানাইজেশন করার সুবাদে কিন্তু আমাদের কাজটা কিন্তু চতুর্দিক, মানে সাংঘাতিক চৌপাশ হতে হয়। মানে একেবারে ধরেন আমি গভর্নমেন্টের কাছ থেকে ফান্ড নিব, তার মানে আমার একেবারে মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে বড় বড় কর্মকর্তার সাথে ডিল করে প্রসিজিং অনুযায়ী আমাকে কিন্তু ফান্ড বের করে নিতে হয়। সবকিছু প্রসিডিউর অনুযায়ী করা লাগে। প্রজেক্ট প্রপোজাল সাবমিট করে, কম্পিটিশন ডিল করে তারপরে কিন্তু নিতে হয়। নেওয়ার পরে আবার সেই ফান্ড নিয়ে যে কাজ করা, ফিল্ডে কাজ করা, ভালো করে কাজ উঠায় দেওয়া, স্টাফ ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট এবং লোকাল যত কর্মকর্তা আছে, ইউনো থেকে শুরু করে ডিসি সাহেব বা এরকম সবার সাথে সমন্বয় করে কিন্তু কাজ করে। আপনি তো আমাদের নতুন যে জেনারেশন, আপনি আজকে আসছেন হচ্ছে ডিসকাস করতে ব্যবসা নিয়ে। এবার আপনার সাথে কথা বলতে বলতে আমি জানলাম যে আপনি তো ইয়াং অন্টারপ্রেনার, যারা স্পেশালি ফিমেল অন্টারপ্রেনারদের জন্য একটা রোল মডেলের মতো। বিকজ আপনি 35 বছর যাবত এই এনজিও করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতে পারে আপনি হেল্প করছেন। হেল্প করার পর এখন আপনি আজকে আমাদের অফিসে আসছেন, আপনি ব্যবসার বিষয়ে কথা বলতে আসছেন। আপনি এই আপনার বয়স, এই বয়সে আপনি নিয়ার অ্যাবাউট 60 আপনি কোর্স করতেছেন ডিজিটাল মার্কেটিং আমাদের থেকে শেখার জন্য। আপনার শেখার আগ্রহটা আছে এবং আপনি মোহাম্মদপুরে আসছেন, আপনি ব্যবসার বিষয়ে কথা বলতেন আমাদের সাথে। ওই বিষয়টা ডিটেইলসে আমরা আজকে ডিসকাস করলাম। আপনার সাথে কথা বলে আমি আপনার থেকে অনেক কিছু শিখছি। সত্যি কথা যেটা, আপনি যেভাবে লাইফটাকে গুছাইছেন, বুঝে আপনি মানুষকে হেল্প করছেন, নিজে পাশাপাশি ব্যবসা করছেন। আপনার ছোটবেলার কাহিনীটা যদি একটু বলতেন আমার শুনতে। আচ্ছা, একদম প্রথম হচ্ছে মুরগি পালা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রথমে, এবং সেই মুরগির রহস্যটা খুব মানে কি বলবো, খুব ইন্টারেস্টিং। যেমন আমি নানু বাড়ি গেছি, তো আমার নানু আমাকে 15টা টাকা দিয়েছে যে আপু তুমি হলো ফিতা আর চুড়ি কিনে নিও। তখন রেশমি চুড়ি লাল নীল সবুজ রঙের, আর বেলভেটের ফিতা, চওড়া ফিতা। তা নানু বলছে যে তুমি এই 15 টাকা, তখন 15 টাকার অনেক দাম, তো সে 15 টাকা দিয়ে তুমি হলো ফিতা আর চুড়ি কিনে নিও। আচ্ছা, আমি ওই পথ ধরে, নানু বাড়ি থেকে আমাদের বাড়ি হলো 10 মাইল, তো 10 মাইল হেঁটে হেঁটে 10 মাইল দূরে। তো তখন যানবাহন কিছু নেই, হাঁটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর হলো বর্ষার সময় নৌকা, আর ইসের সময় হচ্ছে গরু গাড়ি বা ঘোড়া গাড়ি। এছাড়া কিন্তু তখন ওই ভ্যান নাই, রাস্তা নাই, এগুলো নাই, হাঁটা পথ। তো হেঁটে যাচ্ছি পথ দিয়ে, তো মনে মনে ভাবছি যে আমাদের বাড়ির পাশে বড় একটা বাজার আছে, সোনাপুর বাজার, যে ওখানে যেয়ে আমি ফিতা আর চুড়ি কিনবো, এই মাথার ভিতর কাজ করছে। কিন্তু যখন আমি ওই আমাদের বাড়ির কাছে এসে গেছি, রাস্তাটা ক্রস করে, তারপরে মানে বাজারটা ক্রস করে আমাদের বাড়ি যেতে হয়। তো আমি যখন বাজারের ভিতর দিয়ে, হাটের ভিতর, ওই দিন আবার হাটের ভিতর দিয়ে যখন যাচ্ছি, তখন একটা মুরগি হাটের ভিতর দিয়ে আমি যাচ্ছি, তো দেখি একটা সুন্দর মুরগি দেখে আমার পছন্দ হয়ে গেছে। তখন আমার মাথার থেকে চুড়ি ফিতা চলে গেছে, আমি তখন ওই মুরগিটা কিনছি, 15 টাকা দিয়ে কিনছি। 15 টাকা দিয়ে একটা মুরগি কিনছি, বড় কালো, একে মুখটাও লাল। আমি ভাবছি হ্যাঁ তাড়াতাড়ি হয়তো ডিম দিবে, তো আমি নিয়ে গেছি। নিয়ে যাওয়ার সত্যি ওই দিন রাত্রেই ডিম দিছে। এই শুরু হচ্ছে আমার মুরগি পালা। এত মুরগি হয়েছে, একটা ঘরের থেকে আমি 3-4টা ঘর মিস্ত্রি ডেকে নিয়ে এসে বানাইছি। এত মুরগি হয়ে গেছে, এখন মুরগি অমুকের গোয়াল ঘরে থাকে, ওই গাছে থাকে, এত হয়ে গেছে। ওখান থেকে আমার বেশ একটা টাকা আমি পেলাম, মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে। আপনাকে আপনার নানু টাকা দিয়েছে চুরি ফিতা কেনার জন্য, সেই টাকাটা আপনি ব্যবহার করছেন একটা মুরগি কেনার জন্য। সেখান থেকে আপনি অনেকগুলো মুরগি
অনেক হয়ে গেছে, মানে ফ্যামিলিতে খাওয়া তো হচ্ছে, হ্যাঁ। আত্মীয় স্বজন সহ, হ্যাঁ। এরপরে এক্সট্রা আমি বিক্রি করছি। এটা থেকে আপনার এন্টারপ্রেনারিয়াল জার্নি শুরু। এই যে আমার পুঁজি হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, এরপর এই পুঁজি দিয়ে আমি কি করলাম, যেহেতু আমার হাতে টাকা এসে গেল, জি। তখন আমি রাখি মালের ব্যবসা শুরু করলাম। অনেক বড় করে না, কিন্তু লার্জ স্কেলে না, ছোট ছোট। যেমন ধরেন আমি কিছু কাঁচা হলুদ কিনে সিদ্ধ করে শুকায় রেখে দিলাম, মরিচ কিনে শুকায় রেখে দিলাম, তারপরে আমি ছোলা কিনলাম, রসুন কিনলাম, পেঁয়াজ কিনলাম, এগুলো আমি স্টোর করে রাখতেছি। রাখি, যখন দাম বেশি হয় তখন আমি বিক্রি করে দিই, ওখান থেকে একটা ভালো প্রফিট আমার আসে। হ্যাঁ, এইটা দিয়ে আমার লেখাপড়ার খরচ, আমার লেখাপড়ার অধিকাংশ খরচটা কিন্তু এখান থেকে আসে। আর বাবা যেটা দেয় ওটা প্লাস পয়েন্ট, ওটা আমি অত একটা ধরি না। আপনি বলতেছিলেন যে আপনি যখন ছোট থেকেই আপনার অভ্যাস ছিল আপনারা খরচ করতেন, বাট নিজের টাকায় নিজে ইনকাম করে মনে করেন যে কারণ যারা বাবার কাছ থেকে টাকা চেয়ে নেয় তারা তো নির্দিষ্ট টাকা কম, ওরা এই ধরেন একসাথে নাস্তা করতে বসছি কলেজে, যে ওরা কেউ বিল দিতে চায় না, কিন্তু আমি ডান্সে দিয়ে দিই, আমার কাছে টাকা আছে। আপনার থেকে বর্তমান যুগের মেয়েদের শেখা উচিত, আপনি আসলে রিয়েল একটা হিরো। তারপরে কি হলো, শেষে এটা করি, তারপরে আমি দামি দামি জামা কাপড় পরি, কমপ্লিট সেট, এবং আয়রন করে সুন্দর করে, অত বছর আগে, 35-40 বছর আগে। হ্যাঁ, তারপরে এগুলো করতাম, এবং বই খাতা কলম যাই বলেন সবকিছু আমি নিজের টাকায় কিনি। আমি স্বর্ণের অলংকার কিনি, হ্যাঁ, আবার কাউকে ধারও দেই, হ্যাঁ, এরকমও করি। মুরগির ব্যবসা থেকে আপনি গেছেন রাখি মালের ব্যবসা, হ্যাঁ, সেখান থেকে একটা বড় ফান্ডিং, মানে একটা অ্যামাউন্ট জমাইছেন, সেটা থেকে কি হলো? আচ্ছা, তারপরে যেটা তখন কিন্তু আমার মাথায় আসলো যে আমি একটা মহিলা ক্লাব করব। আচ্ছা, এই মহিলা ক্লাব করতে গিয়ে ওখানে কিন্তু বেশ কিছু টাকা পয়সা আমার খরচ হয়েছে। এর ভেতরে আমি ইন্টার পরীক্ষা দিয়ে ফেললাম। তখন আমার একটা বন্ধু, ও হলো জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আমি রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। আর আমার বান্ধবী একটা, ও হলো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। তো একদিন উপজেলায় জয়ন্তর সাথে দেখা, ও জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো ও বলতেছে, এই তোর না একটা সংগঠন ছিল? আমাকে হ্যাঁ আছে। জানিস বিদেশিরা টাকা দেয়? আমাকে দূর বোকা, বিদেশিরা কেন টাকা দেবে? না তুই জানিস না, সমাজসেবা কাজের জন্য দেয়। তোকে কে দেয় আমি তো কিছু জানি না। তুই যাবি, আমার এক দাদা আছে পরিচিত, ও বিদেশিদের সাথে তার যোগাযোগ আছে। আমাকে আচ্ছা চল তাহলে, চল। তুই থাকবো কোথায়? তুই রোকেয়া হলে পিনাকির ওখানে থাকবি। তারপরে আসলাম, এসে পিনাকির ওখানে উঠলাম, ওঠার পর 3 জন মিলে গেলাম সেই দাদার সঙ্গে পরিচিত হওয়ার জন্য। পরিচিত হওয়ার পরে তারপরে দাদা হলো এই ডোনারদের ঠিকানা দিল। তারপরে সেই ডোনারদের সাথে যে যোগাযোগ করা, তখন তো আমার অল্প বয়স, এরকম লিখলিখে চেহারা, গ্রাম থেকে উঠে আসছি, হ্যাঁ, এরকম ভালো করে তো অত কথাও বলতে পারি না, ভীতু। তারপরে এখন যাই হোক, ওদের কাছে আমার অ্যাকসেপ্টেন্স করতে আমার কিছুদিন ওদের সাথে যোগাযোগ করতে হয়েছে। হওয়ার পরে ফান্ড নিলাম। আমি কিন্তু ঢাকাতেও 5টা বস্তিতে কাজ করেছি। তখন অ্যাকশন এইড বাংলাদেশ আমাকে ফান্ড দিয়েছিল এই 5টা বস্তিতে কাজ করার জন্য, দরিদ্র মহিলা আর কিশোরীদের উন্নয়নের জন্য। আমি ওদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ওদের অর্থনৈতিক ইনকামের জন্য অর্থ সহযোগিতা। কথা বলে রাখি, আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে, আমি যার কারণে আমার এনজয়িং দিস কনভারসেশন, বিকজ আমি এই পর্যন্ত অনেকগুলো এনজিওর সাথে কাজ করছি। সত্যি কথা, প্রত্যেকটা এনজিও যাদের সাথে আমি কাজ করছি, যারা এই এনজিও গুলোর সাথে জড়িত, ছোট ছোট ম্যানেজার লেভেল যারা হোক, তাদেরকে কখনো গাড়ি ছাড়া দেখিনি, তাদেরকে কখনো আমি বিশাল বড় বড় দামি দামি কাপড় চুপড় ছাড়া দেখিনি। আপনি এখানে যেভাবে আসছেন, আপনি 35 বছর যাবত এনজিওর কাজ করছেন, আপনি কমপক্ষে কয়েক কোটি টাকার ফান্ড, হয়তো আমি কম বলছি, এর চেয়ে বেশি। এই প্রসঙ্গে একটু বলি, প্লিজ বলেন। আমি কিন্তু শতভাগ অনেস্টলি কাজ করেছি, শতভাগ কাজ করে দিয়েছি ডোনারে, যে কারণে আমি কিন্তু পয়সা ওরকম বানাতে পারিনি। তবে আফটার প্রজেক্ট কনক্লুশন আমাকে ওরা খুব ভালো ভালো সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটগুলো আমার আছে। আর আপনাকে আর একটা বিষয় জানাই রাখি, গত বছর গভর্নমেন্টের পক্ষ থেকে আমাকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। উপজেলা থেকে টিউনো সাহেব, ওখানে ওই কমিটিতে সিলেকশন হওয়ার পরে ডিসি সাহেবের একটা কমিটি আছে, ডিসি সাহেব হলো চেয়ারম্যান, ওখান থেকে ডিসি সাহেব আমাকে জয়িতা পুরস্কার দিয়েছে এবং বড় করে সম্বর্ধনা দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, ক্রেস্ট দিয়েছে। ওখান থেকে আমি কোয়ালিফাই করার পরে ওরা আমার কাগজপত্র পাঠিয়ে দিয়েছিল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। ওখান থেকে আমি সিলেকশন হওয়ার পরে ঢাকা বিভাগের কমিশনার সাহেব কিন্তু আমাকে জয়িতা পুরস্কার দিয়েছে। কংগ্রাচুলেশনস, ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আর আপনি এর পাশাপাশি আপনি জয়িতা পুরস্কারে অভিভূত হয়েছেন, এরপর আপনি 35 বছর যাবত এনজিও করতেছেন, এরপর 60 বছর বয়সে আপনি কোর্স করতেছেন শিখার জন্য কিভাবে আপনি আরো ব্যবসা করবেন, আরো এই বর্তমান যে
ইভলভিং দুনিয়া, এই দুনিয়ার সাথে আপনি কিভাবে কিপ আপ করবেন? ঠিক যেভাবে ছোট্ট আপনি গিয়েছিলেন সেই এনজিওতে কিভাবে ফরেনারদের সাথে মিশতে হয়, এখন আপনি নতুন ডিজিটাল দুনিয়ার সাথে মিশার জন্য শিখাচ্ছেন। কারণ কি আমার এডুকেশন তো একটা জায়গায় ব্লক হয়ে আছে, একটা জায়গা পর্যন্ত এডুকেশন নেওয়ার পরে আমি তো অর্গানাইজেশন নিয়ে ব্যস্ত ছিলাম। ওখানে কিছু এডুকেশন আমার হয়েছে যে বিভিন্ন কোর্সগুলো আমি করেছি, ট্রেনিংগুলো করেছি, ওই জ্ঞান বা অভিজ্ঞতাগুলো আমার ভেতরে আছে, কিন্তু আসলে রানিং যে এডুকেশন ওটা তো ব্লক হয়ে আছে। তো এই জন্য চিন্তা করলাম যে নিজেকে একটু আপগ্রেড করা দরকার, আধুনিক সময়ের সাথে নিজেকে একটু ম্যাচিং করে নেওয়া দরকার। আমি তো একটা জায়গায় ব্লক হয়ে আছি, এই জন্য আমি চিন্তা, আর যেহেতু আমি ব্যবসা করতে চাচ্ছি, যেমন আপনাদের এখান থেকে আমি এই ডিজিটাল মার্কেটিং বা এই ব্যাপারে শিখে একদিকে যেমন আমি ব্যবসা করতে চাচ্ছি, আর একদিকে আমি এই অভিজ্ঞতাটা নিয়ে যে আমি আমার লোকালে যে ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে আছে, আমি ওদেরকে ইনকাম জেনারেটিং এর ব্যবস্থা, এইটা হচ্ছে আমার প্ল্যান। ওই যে এনজিও করার মাথার মধ্যে যে আইডিয়া, এইটা তো এই জন্য এই যে এগুলো আমি শিখছি বা শিখবো, এটা আমাকে কিন্তু হাতে কলমে ভালো করে শিখতে হবে, যাতে ওদেরকে আবার আমি শিখাতে পারি। হ্যাঁ, ওরা যাতে কিছু কাজ করতে পারে, ওরা যাতে ভালো হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মাথার মধ্যে। আপনি লাস্ট 35 ইয়ার্স যাবত এনজিও করতেছেন, এখন আপনি রিসেন্টলি কয়টা ব্যবসার কথা বলেন, ব্যবসার দিকে কথা বলতেছেন, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট নিয়ে আগাচ্ছেন। বর্তমান যুগের মেয়েদের, যেহেতু অলরেডি অনেকে এই ভিডিও এতক্ষণ দেখছে, তাদের মানে তাদেরকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার থাকলে বলেন। যে অনেকে কিন্তু এখন ওই যে নিজেকে গড়ে তুলবো, নিজে কিছু করবো, মানুষকে সাহায্য করবো বা নিজের পরিচয়টা এস্টাবলিশ করবো, এই জিনিসটা থেকে একটু দূরে সরে যাচ্ছে। আপনার মতামতটা কি এই বিষয়ে? যেমন শুধু মেয়েদেরকেই বলবো না, ছেলেদেরও বলি, সেটা হচ্ছে হলো কি, যে আমি একটা জিনিস খেয়াল করছি, ইদানিংকার যারা ছেলে মেয়ে তারা খানিকটাই আত্মকেন্দ্রিক, একেবারে মানে স্বার্থপরতা নিজের। হ্যাঁ, এইটা একটা। আর একটা হলো এরা সহজে একটা কিছু পেতে চায়, মানে শর্টে কাটে। এমনকি আমার কাছে মনে হয় যে এই যে কিছু কিছু ফ্রিতে দেয়, এই অভ্যাসের এই ট্রেন্ডটাও আমার মনে হয় এদের ভেতর ঢুকে গেছে, যে ফ্রিতে কি পাওয়া যায়, শর্টে কি পাওয়া যায়, শর্টে বড় লোক কিভাবে হবো। কিন্তু আসলে তো এটা তো কোনো ম্যাজিক না, এটা জীবন। এটা কঠোর পরিশ্রম, লেগে থাকা, ধৈর্য, এগুলো অবশ্যই লাগবে। ধৈর্য অবশ্যই লাগবে, যে জন্য কোরআন শরীফে আল্লাহ বারবার করে ধৈর্যের কথা বলে দিয়েছে। ধৈর্য লাগবে লাগবে লাগবে, ধৈর্য লাগবেই, এবং কঠোর পরিশ্রম ছাড়া ভাগ্যের উন্নয়ন হবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে ইট ওয়াজ অ্যান অনার। আসলে আপনি আসলে আমার সাথে দেখা করতে, আমার থেকে অ্যাডভাইস নিতে, বাট এই পুরো কনভারসেশন শেষে আমার মনে হচ্ছে আমি আপনার থেকে বেশি শিখছি, যা আমার মনে হয় আপনার কাছ থেকে শিখছি। আপনারা তো এখনকার যুগের মানুষ, তবে এখনকার যুগেরও ছেলে মেয়েদের ভেতরে যে শিখছে না তারা, তা না, কেউ কেউ আছে গঠনমূলক, শিখছে, তারা অনেক দূর যেতে চায়, যাবেও। যাদের পরিশ্রম করার ইচ্ছা আছে, যাদের বড় হবার ইচ্ছা আছে, যাদের প্ল্যানিং আছে, হ্যাঁ, এবং লেগে থাকবে ধৈর্যের সাথে। হ্যাঁ, তো এই যে অর্গানাইজেশন করতে গিয়ে যে কত ভাঙা গড়া গেছে আমার জীবনে, আমি কিন্তু ধৈর্যচ্যুত হয়নি, এবং আমি কঠোর পরিশ্রম থেকে আমি পিছু পা হইনি। এই অর্গানাইজেশন দাঁড় করতে গিয়ে আমি যে পরিশ্রম করেছি, এখন পিছু ফিরে যদি তাকাই, আমার কিন্তু একটু ভয় লাগে যে এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি আমি। তাও তো আপনি এই বয়সে এখনো পরিশ্রম করে যাচ্ছেন, ভয় পাচ্ছেন না? না, এবং আমি যে আজকে আমার শরীর কিন্তু খারাপ, তারপরেও কিন্তু আমি পারতাম ঘরে বসে রেস্ট নিতে, আমি কিন্তু তা করিনি, আমি বের হয়ে আপনি একটা মিটিং করে তারপর এখানে মিটিং করতেছেন, এখন আপনি এটা শেষ করে বাসায় যাবেন। হ্যাঁ, বাসায় যাবো, বাসায় যে আবার ছেলেটারও যা আছে ওর জন্য রান্না বান্না। তাও হ্যাটস অফ, সালাম আপনার কাছে।